প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আলোচনা করব দশম শ্রেণীর ব্যবসোদ্যোগ বিষয়ের অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এই অধ্যায়ের উপর লেসন প্ল্যান ভিত্তিক আলোচনা। প্রথমেই আছে ব্যবস্থাপনা কাকে বলে, হোয়াট ইজ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনকে সামনে রেখে অন্যদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ আদায় করে নেওয়ার দক্ষতা বা কৌশলকে ব্যবস্থাপনা বলে। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওলের মতে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। এবার আলোচনা করব ব্যবস্থাপনার চারটি বৈশিষ্ট্য নিয়ে। ব্যবস্থাপনার চারটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। এ থেকে আমরা বুঝতে পারি যে ব্যবস্থাপনা কতগুলো কাজ যেগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, সেই ধারাবাহিক কার্যক্রমকে এখানে বলা হয়েছে ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনার 2 নম্বর বৈশিষ্ট্য হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত। আমরা যে পূর্বে পরিকল্পনা নিয়ে থাকি ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য, সেই পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনকে সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। সেটাই বলা হয়েছে যে ব্যবস্থাপনা হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত। তারপরে বলা হয়েছে ব্যবস্থাপনা হলো একটি দলগত প্রক্রিয়া। দলগত প্রক্রিয়া বলতে এখানে বোঝানো হয়েছে ব্যবস্থাপনা পরিচালনার জন্য এটা একার পক্ষে সম্ভব নয়। এটা দলগত কাজ, টিমওয়ার্ক কাজ। এই দলের সকলে মিলে ব্যবস্থাপনার কার্যক্রম চালিয়ে যেতে হবে, সেটাই হলো দলগত প্রক্রিয়া। চলমান ব্যবস্থাপনা হলো চলমান প্রক্রিয়া। ব্যবস্থাপনা দীর্ঘদিন চলতেই থাকবে, এটা কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিনই ব্যবস্থাপনা চলতে থাকবে। এটা অবিরাম প্রক্রিয়া, এই কারণে বলা হয়েছে এটা থেমে থাকবে না, পর্যায়ক্রমে এই কাজ চলতে থাকবে। সেটা হলো ব্যবস্থাপনার চলমান প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে। ব্যবস্থাপনার কার্যাবলী হলো 7টি। 1 নম্বর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা শুধু প্রণয়ন করলে হবে না, সেটা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। পরিকল্পনা মাফিক যাতে কাজ সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর কার্যাবলী হচ্ছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ হচ্ছে একটি প্রতিষ্ঠানে কতগুলো বিভাগ, উপবিভাগ থাকতে পারে, সেই বিভাগ উপবিভাগের মধ্যে সমন্বয় সাধন করে কাজ চালিয়ে নেওয়া এবং কর্মীদের মধ্যে যাকে যে দায়িত্ব দেওয়া দরকার সেই দায়িত্ব বন্টন করাই হচ্ছে সংগঠিতকরণ।
এবং সংগঠিতকরণের মাধ্যমে সকলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। তারপরে কার্যাবলী হচ্ছে কর্মী সংস্থান, কর্মীদের নিয়োগ প্রদান, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কর্মীদের পদোন্নতি, বদলি এবং কর্মী ছাঁটাই, কর্মী নিয়োগ, এই সমস্ত কার্যগুলি হচ্ছে কর্মী সংস্থান। কর্মীরা হচ্ছে একটি প্রতিষ্ঠানের পরিচালনার সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে কর্মীরা। সুতরাং দক্ষ কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণ কর্মীদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। তারপরে হচ্ছে নির্দেশনা দান। নির্দেশনা দান হচ্ছে উপর মহল থেকে যে নির্দেশনা আসবে বা পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী অধস্তন পর্যন্ত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদেরকে কাজ করতে হবে। সেই নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনা অনুযায়ী কাজ পরিচালনা করে হলো নির্দেশনা দান। তারপর হচ্ছে প্রেরণা দান। প্রেরণা হচ্ছে মোটিভেশন। শ্রমিকদেরকে কাজে উৎসাহিত করার জন্য প্রেরণা প্রয়োজন। প্রেরণা পেলে শ্রমিকরা কাজে উৎসাহিত হবে। এই প্রেরণা বিভিন্নভাবে হতে পারে, যেমন মৌখিকভাবে প্রেরণা বা আর্থিকভাবে প্রেরণা, যেমন তাদের বোনাস এবং ওভারটাইম এবং অন্যান্য যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, সেই সুযোগ সুবিধাগুলি দিলে শ্রমিকরা বা কর্মচারীবৃন্দ কাজে উৎসাহিত হবে। সেটাই হচ্ছে প্রেরণা দান। তারপরে হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন হচ্ছে বিভিন্ন বিভাগ বা উপবিভাগের মধ্যে সমন্বিত করে কাজ চালিয়ে যাওয়া, সেটা হচ্ছে সমন্বয় সাধন। তারপর হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনা মাফিক কাজ চলছে কিনা সেটা দেখা ব্যবস্থাপনার একটি কাজ, এবং যদি সেই পরিকল্পনায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ত্রুটি বিচ্যুতি সংশোধন করে সংশোধিত পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাওয়া, কাজ সম্পন্ন করা হচ্ছে ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব নেতৃত্বের ধারণা। নেতৃত্বের ধারণা। ব্যবসার ক্ষেত্রে নেতৃত্ব হলো উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে শ্রমিকদের দিয়ে কাজ আদায় করে নেওয়ার দক্ষতা বা কৌশল। একজন যোগ্য নেতা তার মেধা, বুদ্ধি, বিবেক দিয়ে শ্রমিকদের থেকে কাজ আদায় করে নিতে পারে। যদি সেই দক্ষতা সেই নেতার থাকে, তাহলে নেতাকে হতে হবে আদর্শ নেতা এবং বুদ্ধিমান, অভিজ্ঞ এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। তাহলে আমরা এবার আলোচনা করব নেতার নেতৃত্ব 4 প্রকার। এই সম্পর্কে আমরা জানি নেতৃত্ব হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, আরেকটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আরেকটা হচ্ছে মুক্ত নেতৃত্ব, আরেকটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। এবার এগুলো সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথম হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বে শ্রমিকদের মতামত প্রকাশ করার সুযোগ থাকে। নেতা শ্রমিকদের কথা শুনে এবং সকলের মতামত নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে
সকলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। তারপরে হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এই নেতৃত্বে নেতা শুধু আদেশ দেন, শ্রমিকদের উপর কাজ চাপিয়ে দেন, কাজ আদায় করে নেওয়ার জন্য তাদের উপর বল প্রয়োগ করেন, ক্ষমতা প্রয়োগ করেন। শ্রমিকদের কথা বলার কোনো সুযোগ থাকে না, মতামত গ্রহণ করেন না নেতা নেতিবাচক মনোভাব পোষণ করেন। এই ধরনের নেতৃত্ব শ্রমিকরা পছন্দ করে না। এই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দীর্ঘস্থায়ী হয় না। এবার মুক্ত নেতৃত্ব হচ্ছে শ্রমিকরা তাদের স্বাধীনভাবে কাজ করবে, শ্রমিকদের উপর কাজ ভাগ করে দিয়ে নেতা নিষ্ক্রিয় থাকেন। এই সমস্ত নেতৃত্বে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে বিলম্ব হয়, কারণ মুক্ত নেতৃত্বে নেতা থাকে নিষ্ক্রিয়, কাজ ভাগ করে দিয়ে, দায়িত্ব ভাগ করে দিয়ে নেতা তার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তারপরে হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্ব। এই নেতৃত্ব হচ্ছে অত্যন্ত জটিল নেতৃত্ব। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এই নেতৃত্ব চলে। নেতার আদর্শকে বড় করে দেখা হয়। কঠিন নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এই নেতৃত্ব চলে। এই জন্য এই নেতৃত্বকে বলা হয় আমলাতান্ত্রিক নেতৃত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে। একজন আদর্শ নেতার যোগ্য নেতৃত্বের কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠান যেমন উন্নতি লাভ করতে পারে, আবার অযোগ্য নেতার নেতৃত্বের কারণে একটি প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পতিত হতে পারে। সুতরাং একজন আদর্শ নেতার কী কী গুণাবলী থাকা দরকার সেই সম্পর্কে আমাদের জানা উচিত। একজন আদর্শ নেতার যে সমস্ত গুণগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে দৈহিক সামর্থ্য, সুস্থতা, প্রখর ব্যক্তিত্ব, শিক্ষা ও অভিজ্ঞতা, সাহস ও সততা, পরিশ্রম ও সহনশীলতা, দায়িত্বশীলতা ও সহযোগিতা, সাংগঠনিক দক্ষতা, মানবিক সম্পর্ক অনুধাবন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, জেন্ডার সচেতনতা। তাহলে এবার একজন আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। প্রথমে হচ্ছে একজন নেতার থাকতে হবে দৈহিক সামর্থ্য, সুস্থতা। যদি নেতার দৈহিক সামর্থ্য বা সুস্থতা না থাকে তাহলে সেই নেতা সঠিক নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য তার অবশ্যই দৈহিক সামর্থ্য ও সুস্থ থাকতে হবে। তারপর হলো প্রখর ব্যক্তিত্ব। একজন আদর্শ নেতার থাকতে হবে প্রখর ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কারণ শ্রমিকদেরকে দিয়ে কাজ আদায় করিয়ে নেওয়ার যে কৌশল বা দক্ষতা বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন নেতার প্রয়োজন। কারণ এই যদি প্রখর ব্যক্তিত্ব এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন না হয় তাহলে শ্রমিকদের দিয়ে কাজ আদায় করে নেওয়া তার পক্ষে সম্ভব হবে না। তাই নেতার প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন গুণ থাকতে হবে। তারপরে হচ্ছে শিক্ষা অভিজ্ঞতা। একজন নেতাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সে হবে একজন আদর্শবান এবং যোগ্য নেতা। তারপরে হলো সাহস ও সততা।
নেতাকে হতে হবে সাহসী এবং সৎ। যদি সে নিজেই দুর্বল এবং সাহসী বা সততা যদি না হয়, তাহলে সে অন্যদেরকে নেতৃত্ব দিতে পারবে না। শ্রমিকদের নেতৃত্ব দিতে হলে তার থাকতে হবে সাহস এবং সততা। সে সৎ হলে অন্যদেরকে সৎ উপদেশ দিতে পারবে, আর যদি নিজেই অসৎ হয় তাহলে অন্যদেরকে সে সৎ উপদেশ দিতে পারবে না। তারপরে হচ্ছে পরিশ্রমী ও সহনশীলতা। একজন নেতাকে হতে হবে পরিশ্রমী এবং সহনশীলতা, কারণ নেতা যদি পরিশ্রমী না হয় তাহলে অন্যদের দিয়ে কাজ আদায় করে নিতে পারবে না, এবং তাকে সহনশীলতা মানে ধৈর্য ক্ষমতা সম্পন্ন হতে হবে, তাহলে সে অন্যদের দিয়ে কাজ আদায় করে নিতে পারবে। তারপরে হচ্ছে দায়িত্বশীলতা ও সহযোগিতা। একজন নেতাকে হতে হবে দায়িত্ববান এবং অন্যদেরকে সহযোগিতা করার মনোভাব একজন নেতা থাকতে হবে। তারপরে হচ্ছে সাংগঠনিক দক্ষতা। একজন নেতাকে সাংগঠনিক দক্ষতাবান হতে হবে, কারণ নেতাকে নেতৃত্ব দিতে হলে সকলকে নিয়ে সংগঠন তৈরি করতে হবে। যেমন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ থাকে। এই সমস্ত শ্রমিক ইউনিয়ন বা ট্রেড ইউনিয়নের যে নেতা হবে, সেই নেতাকে সাংগঠনিক সংগঠনিক কার্যক্রম পরিচালনার দক্ষতা থাকতে হবে, তাহলে সে হবে একজন আদর্শ নেতা। তারপর হচ্ছে মানবিক সম্পর্ক অনুধাবন। মানবিক সম্পর্ক অনুধাবন বলতে কোন শ্রমিকের কী ধরনের মনোভাব এবং শ্রমিকদের চাহিদা কী, বা শ্রমিকদের দিয়ে কাজ আদায় করে নেওয়ার জন্য কী কৌশল অবলম্বন করতে হবে, সেই সমস্ত মানবিক সম্পর্ক অনুধাবন করতে হবে। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। নেতাকে হতে হবে দূরদর্শী সম্পন্ন। যদি একজন নেতা দূরদর্শীবান হয় তাহলে সে যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একজন আদর্শ নেতার গুণাবলীর মধ্যে পড়ে। সর্বশেষ গুণাবলীর মধ্যে হচ্ছে জেন্ডার সচেতনতা। একজন নেতাকে হতে হবে জেন্ডার সচেতনতাবান, কারণ শ্রমিকদের মধ্যে নারী পুরুষ থাকতে পারে, সবার প্রতি নেতার দৃষ্টি থাকতে হবে সমান। নারীদের প্রতি অবহেলা বা পুরুষ শ্রমিকদের বেশি সুযোগ সুবিধা দেওয়া, এই ধরনের মনোভাব বর্জন করতে হবে। সবার প্রতি সমান দৃষ্টি রেখে নেতাকে যোগ্য নেতৃত্ব দিতে হবে, তাহলে সে হবে একজন আদর্শ নেতাবান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানে শেষ করছি। তোমরা আশা করি সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।